আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগদান বই অধ্যায় নিয়ে। আমরা বিগত ক্লাসের মতো আজকেও তোমাদের মূল বইয়ের 125 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন 7 নম্বর নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা উদ্দীপকটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই উদ্দীপকটি তোমাদের বইতে ঠিক হুবহু যেভাবে আছে সেভাবে আমরা এখানে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবং উদ্দীপকের আলোকে নিচে 3টি প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্নটি হলো যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলো জাবেদা দেখাতে হবে, এবং দ্বিতীয় প্রশ্ন উপযুক্ত 1, 28, 29 ও 31 তারিখের লেনদেনগুলো দ্বারা 3 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। সর্বশেষ যে প্রশ্নটি আমাদের সামনে, জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে এক এক করে 3টি প্রশ্নের অ্যান্সার করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং ক্লাসের শেষে বাসায় অঙ্কটি নিজে আবার করার চেষ্টা করবে, তাহলে তোমার অঙ্কটি পরিপূর্ণ হবে এবং পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন। যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর সাধারণ জাবেদা দেখলে দেখো। আমরা সাধারণ জাবেদার ছকটা এঁকে নিলাম। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা যদি উদ্দীপকের 3 তারিখের দিকে দৃষ্টিপাত করি, জহির ট্রেডার্স হতে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। এই লেনদেনটি বাকিতে হয়েছে, সুতরাং এই লেনদেনের ফল অর্থাৎ যেহেতু নগদে হয়নি সুতরাং এটি নগদান বইতে আসবে না এবং এর জাবেদা আমাদেরকে দেখাতে হবে। তাহলে জাবেদা এইটু পূর্বে আমরা জানি জাবেদাটি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্র্যাকেটে পাওনাদারের নাম লিখতে হবে জহির ট্রেডার্স, হিসাব ক্রেডিট। আমাদের উদ্দীপকে 10,000 টাকা আছে, কিন্তু আমরা জানি 5% বার্তা, তো 10,000 টাকার 5% যদি আমরা করি 500 টাকা, 10,000 থেকে 500 টাকা বাদ দিলে 9,500 টাকা। আমরা এটাও জানি যে কারোর বারটা মূল টাকা থেকে মাইনাস হবে, কিন্তু এই বারটার জন্য কোনো জাবেদা হবে না। আমরা যদি 25 তারিখে যাই, মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন। এই যে ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন, এটি কারবার প্রতিষ্ঠানের জন্য একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তিনি যত টাকা নিয়ে এসেছিলেন 13,000 টাকা। এই দুটি লেনদেনই হলো আমাদের নগদান বইতে আসবে না, এই দুটি লেনদেনের জাবেদা আমরা সম্পন্ন করলাম। আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে বলা হয়েছে যে আমাদের 3 গড়া নগদান বই আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা 3 গড়া নগদান বইয়ের একটি ছক এঁকে নিব এবং উপরে আমাদের প্রতিষ্ঠানের নাম কিশোর ব্রাদার্স এর 3 গড়া নগদান বই, যথারীতি বাম পাশে ডেবিট এবং ডাইন পাশে ক্রেডিট। এখানে উদ্দীপকের আলোকে তোমাকে 4টি তারিখের লেনদেন দ্বারা 3 গড়া নগদান বই প্রস্তুত করতে বলা হলো। তারিখগুলো হলো 1 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। তা আমরা যদি এখন অঙ্কটি দেখি এবং আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। 1 তারিখ দেখো উদ্দীপকে, তোমার মূল বই দিকে দৃষ্টিপাত করলে বুঝতে পারবে নগদ উদ্বৃত্ত 30,000 টাকা। যেহেতু নগদ উদ্বৃত্ত মানে আমার হাতে আছে, সুতরাং ডেবিট পাশে ব্যালেন্স বিডি নগদে গড়ে 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত, যেহেতু এটি দায়, সুতরাং ক্রেডিট পাশে 1 তারিখ ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে 25,000 টাকা। এরপরে তুমি করবে 28 তারিখ, যেহেতু প্রশ্ন আমাকে 28 তারিখ করতে বলা হয়েছে। সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল, সুতরাং 28 তারিখ ডেবিট পাশে আমরা যেহেতু টাকা পেয়েছি প্রাপ্য, ব্র্যাকেটে সুমন, আমরা নগদে করে লিখবো 3,850 এবং তাকে 150 টাকা বার্তা দেওয়া হলো, সুতরাং বার্তার ঘরে 150 টাকা। আমরা যদি 29 তারিখে যাই, প্রশ্নটি হলো জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। যেহেতু প্রদান করা হলো, তাহলে আমরা ক্রেডিট পাশে যাব 29 তারিখ, পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাব, ব্র্যাকেটে যাকে টাকা আমরা পরিশোধ করলাম জহির,
এখানে বলা আছে 9,350 টাকা তাকে নগদে পরিশোধ করেছি, এবং বারটা যদি 9,500 থেকে 9,350 টাকা মাইনাস করি তাহলে পাবো আমরা 150 টাকা। এরপরে আমাদের সর্বশেষ যে তারিখটি 31 তারিখ, খুব মনোযোগ সহকারে আমরা দেখব লাইনটি। 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রথম কাজটি হলো নগদ উদ্বৃত্ত আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে আমরা ডেবিট দিকে নগদের যোগফল 30,000 3,850 নামাবো, তাহলে যোগফল হবে 33,850। এই 33,850 টাকা আমরা ক্রেডিট পাশে নগদে ঘরে নিয়ে আসলাম, সমাপ্ত রেখে টেনে দিলাম 33,850। আমাদের এই যে এই নগদান হিসাবে ক্রেডিট পাশে নগদের ঘরে 9,350 টাকা ছিল। আমরা যদি 33,850 টাকা থেকে 9,350 টাকা মাইনাস করি তাহলে পাবো 24,500। আমাদের এটি হলো 24,500 টাকায় হলো নগদ উদ্বৃত্ত। আমাদের প্রশ্নে বলা রয়েছে যে 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে, আমরা জানি যে টাকা হাতে রাখা হয় এই টাকাটি হলো আমাদের ব্যালেন্স সিডি। তাহলে 31 তারিখ ব্যালেন্স সিডি 2,500। তাহলে 24,500 থেকে 2,500 গেলে আমাদের অবশিষ্ট থাকে 22,000 টাকা। প্রশ্নে উল্লেখ আছে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এই 22,000 টাকা আমরা ব্যাংকে জমা দেব। আমরা জানি যে ব্যাংকে জমা দেওয়া হলে আমাদেরকে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা সম্পন্ন করতে হয়। তাহলে আমরা ডেবিট দিকে আসবো 31 তারিখ। জাবেদা যদি আমরা করি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে 22,000 টাকা এবং বিবরণের ঘরে নগদান হিসাব, ব্র্যাকেটে কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য। সেম আমরা 31 তারিখ ক্রেডিট পাশে যাব, ব্যাংক হিসাব লিখে ব্র্যাকেটে টাকা হবে নগদের ঘরে। এইভাবে আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে। তাহলে ব্যালেন্স সিডি হলো 2,500, যেহেতু ব্যালেন্স সিডি ক্রেডিট পাশে সুতরাং ব্যালেন্স বিডি হবে ডেবিট পাশে। পরবর্তী মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি নগদের ঘরে 2,500। এরপরে যদি আমরা দেখি আমাদের ব্যাংকের ঘরে যোগফল ক্রেডিট পাশে বেশি 26,000 টাকা, সুতরাং এই 26,000 টাকা আমরা ডেবিট পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা দেখব আমাদের উপরে শুধুমাত্র কন্টেন্টই 22,000 টাকা ছিল। তো 26,000 টাকা থেকে যদি আমরা 22,000 টাকা মাইনাস করি তাহলে পাবো 4,000 টাকা। এই 4,000 টাকা হলো আমাদের ব্যালেন্স সিডি। যেহেতু ব্যালেন্স সিডি ডেবিট পাশে সুতরাং আমাদের এই ব্যালেন্স সিডি নিয়ে যেতে হবে ক্রেডিট পাশে পরবর্তী মাসের 1 তারিখে 4,000 টাকা। এইভাবে আমাদের 3 ঘর নগদান বই সম্পূর্ণ করতে হবে। ইতিপূর্বে ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে এখানে 31 তারিখে যে বিষয়টি, যে নগদ উদ্বৃত্তের 2,500 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, আমার মনে হয় এই লাইনটি ছাড়া বাকি লাইনগুলো তোমাদের পূর্বের মতোই রয়েছে এবং সহজ। তো সুতরাং আমরা এই অঙ্কটি একবার বাসায় ভালোভাবে অনুশীলন করব, তাহলে আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। আমরা যদি তৃতীয় প্রশ্নে যাই, জানুয়ারি 5 তারিখ থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে আবার আসি আমরা নগদ প্রদান জাবেদা। এখানে আমাদের কিছু কলাম তৈরি করতে হবে, যে কলামগুলো ভিতরের আইটেমগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেমন তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদ ক্রেডিট। এখন এখানে যেহেতু তোমার নির্দিষ্ট এই ছকটিতেই তোমাকে নগদ প্রদান জাবেদা করতে হবে, তাহলে আমরা শুরু করছি। আমাদের দেখতে হবে এখানে উল্লেখ আছে 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। আমরা 5 তারিখে যাব। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে 1,500 টাকা নিলেন, তার মানে তোমার প্রতিষ্ঠান থেকে টাকা বাইরে চলে গেলে বা কাউকে প্রদান করা হলে সেটি নগদ প্রদান জাবেদায় আসবে। তাহলে 5 তারিখ উত্তোলন হিসাব লিখবো আমরা। এখানে ডেবিটের টাকার ঘর 3টি, ক্রেডিটের টাকার ঘর 2টি। তাহলে এখানে প্রথমে আমাদের টাকা লিখবো ক্রেডিটে নগদের ঘরে 1,500 এবং ডেবিট ক্রেডিট সমান হবে, যেহেতু এটা উত্তোলন আমাদের এখানে যে 3টি ডেবিটের ঘর আছে, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব যদি নির্দিষ্ট নামে আসে তখন ওই ঘরে টাকা বসবে। এছাড়া এই 2টি নামের বাহিরে যে টাকা আসবে সেই টাকাগুলো বসবে আমাদের অন্যান্য হিসাবের ঘরে। তো যথারীতি অন্যান্য হিসাব আমাদের অন্যান্য হিসাবের ঘরে 1,500 টাকা লিখতে হবে। আমরা যদি 10 তারিখে যাই, শোয়েব ব্রাদার্সকে 9,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা ক্রেডিট পাশে নগদের ঘরে 8,600 এবং 9,000 থেকে 8,600 মাইনাস করলে বারটা পাবো 400।
তাহলে আমরা এই টাকাটা ডেবিটে কোন ঘরে লিখবো? যেহেতু আমরা পরিশোধ করেছি প্রদেয় মানে পাওনাদার, সুতরাং পাওনাদার ঘরে ৯,০০০ টাকা হবে, কারণ ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ সমান হবে। এরপরে যদি আমরা 15 তারিখে যাই, পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ, সুতরাং এটা আমাদের এই নগদের ঘরে প্রথমে লিখতে হবে ৭,০০০ টাকা, এবং এই পাশে আমাদের ক্রয় ঘরে লিখতে হবে ৭,০০০ টাকা। তোমরা লক্ষ্য করেছো 15 তারিখ আমরা ডেবিট হিসাব খাত কিছুই লিখিনি, অর্থাৎ ড্যাশ দিয়েছি। কারণ কি? কারণ আমরা জানি যদি জাবেদা করি নগদ প্রদান জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যার দুটি জাবেদার দুটি হিসাব খাতে কিন্তু আমাদের ছকে রয়েছে, সেই জন্য আমরা ডেবিট হিসাব খাতটা এখানে উল্লেখ করিনি। 20 তারিখ কর্মচারী বেতন প্রদান, তাহলে আমাদের যথারীতি নগদের ঘরে টাকা হবে 4,000 এবং অন্যান্য ঘরে টাকা হবে 4,000, যেহেতু এটি নির্দিষ্ট ক্রয় বা পাওনাদারের নামে নেই। এখন আমরা আইটেমগুলো যোগ করব। ক্রয় হিসাবে যোগফল 7,000, পাওনাদার হিসাবে যোগফল 9,000, অন্যান্য হিসাবের যোগফল 4,000, 1,500 এবং 4,000, 5,500। আমরা যদি ক্রেডিটের দুটি ঘরে যাই, বারটা 400 টাকা এবং নগদ ঘরে আছে, যোগ করলে পাবো 21,100। এখন দুই ক্রেডিট যদি আমরা যোগ করি 21,500, আর তিনটি ডেবিট ঘরে যোগ করলে পাবো আমরা 21,500। সুতরাং আমাদের ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষ সমান, সুতরাং আমরা বলতে পারি আমাদের নগদ প্রদান জাবেদাটি সঠিক হয়েছে। এইভাবে আমাদের নগদ প্রদান জাবেদা করতে হবে এবং ছকে নির্দিষ্টভাবে অঙ্ক আইটেমগুলো বসাতে হবে। এখানে একটি ঘর কোনো কাজ হয়নি, তোমরা লক্ষ্য করবে চেক নম্বর। যখন আমাদের প্রশ্নে চেক নম্বর থাকবে, এখানে অন্য কোনো অতিরিক্ত কাজ নেই, শুধু চেক নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব। এভাবে আমরা নগদ প্রদান জাবেদা করতে পারবো, 2 ঘরে করতে পারবো, 3 ঘরে করতে পারবো, এবং সাধারণ জাবেদাগুলো আমরা হিসাবভুক্ত করতে পারবো। তাহলে আমরা সবাই এভাবে বাসায় অনুশীলন করব, এবং কোনো সমস্যা থাকলে আমরা আমাদের ক্লাসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা কমেন্ট লিখবো, অথবা সরাসরি ফোন করে আমাদের সমস্যার সমাধান আমরা করতে পারবো। তাহলে সবাইকে আজকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।